আমি বিদেশে রয়েছে ৩ বছর আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু এর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দিবে ও? যেই মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল, তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধরে রেখেছিস? নাসরিন বেগম সারা চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোনো জিনিসের অভাব রেখেছি আমি? বল তুই, তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করানোর চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতার পরিচয়ে না, নিজের ছেলের বউ হিসাবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো এটা ভেবে নাসরিন বেগম দুঃখ, কষ্ট, ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণে হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসা শ্রেয়। তারা বড় জায়গা পেলে কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলে, ওমা, আমি তো অন্যায় করেছি, তুমি আমাকে তাড়িয়ে দাও, তাহলে আমি কোথায় যাব এখন? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবারও ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখে খানা দেখলে ঘৃণায় আমার বমি আসে। তোকে মাপ করব কিভাবে, কলঙ্কিনী? আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই পাড়ি দিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কী করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মহিলা বলে, কাকি, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানলা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, বা আমার মাথায় এই জিনিসটা কাজ করে নেই, কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটে বাচ্চাটা বাবা তাহলে ওই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন আছে? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি বলবে তিনি তার ছেলেকে? তার বউয়ের পেটে অন্যের সন্তান? এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করা হয়নি। হয়নি বলে ভুল হবে, আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ খুব কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে যাবে কাজ করতে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে, বিদেশে গিয়ে তুই কি করবি? আল্লাহ আমাদের জমি জমা তো কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি তো জানো আজকে বাইরের দেশের কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু, কোনো কিন্তু না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড় সড়ো ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল, নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু কি চিন্তা না করে ছেলের বউ করে ফেলেন সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে, তেমন তার ব্যবহার। কিন্তু একই করে ফেললো। নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে? সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল চেপে দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্না থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলেছি। কোন বিপদের কথা ফেলছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি। তাছাড়া আমি তো সুখেই আছি, বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কালনাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছি। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমার চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনিকে তো আমি কি করব বল? ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। আয়া রে! উম, মা, মা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়।
সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা কি হয়েছে তোমার? মা তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নিহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলে আমার ঘৃণা উঠছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলে, নিহা এমন বলো না, আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও, শুরু আমরা আর শেষটা আমরা, মাঝখানে তুমি অন্য কারো, তার শয্যাসাথী। আমার কি ইচ্ছা করছে জানো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। নিহা, তোমার এই পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে যায়। আমি কি এতটাই পাপিষ্টা? তুমি কতটা পাপিষ্টা সেটা জানো না। তুমি কি বুঝতে পারছো না কতটা পাপিষ্টা তুমি? নিহা বোন আমার, আমার কথাটা শোনো। আমাকে মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুলও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে আজ স্বীকৃতপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরে যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দিব না। তোমাকে হাত জোর করে বলেছি, তোমার এই পাপিষ্ট মন, পাপিষ্ট দেহ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান করে দেখছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতে দেখতে পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব নয়। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থায় নেই, তবু কষ্ট করে বেড়ে, না না, আমার মতো পাপিষ্ট কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে একবারই এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবো না তোমাদের। নাসরিন বেগমের মাথা নিহার কোলে আর সারা ঠিক তার পাশে বসে আছে। সারার শেষ কথাটা নিহার একেবারে সহ্য হয় না। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে রাগে সারার গালে কয়েকটা চড় বসিয়ে দেয়। বয়সে ছোট একটা মেয়ের হাতে চড় খেয়েও একটু অবাক হলো না সারা, কারণ এটাই ছিল ওর প্রাপ্য। পাপের ফল ভোগ করতে হবে। নেহার প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুইয়ে দেয়। এখন সারা এখন চুপ করে বসে আছে একই জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণাধারায় হয়ে গেছে, থামার নামায়নি। আজকে এই বাড়িতে শেষ দিনটা সারার ভাবতে বুকের ভিতরটা মোচড় মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনি আজকে ছিছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা, পাপের ফল ভোগ করতে হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে ধরে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে আছে। সারাদিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছে হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে। নেহা চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সরোজ গলায় বলল, না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গকে দেখে বিদায় হলো, বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে কয়েকটা পোশাক। গন্তব্যহীনভাবে হেঁটে চলছে। সারা কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়ে কাটিয়ে দিবে। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত ৮টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করলো। নিহা থালা থেকে ভাত ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না, আবার সেই কান্না শুরু করে দিল। নিহামা, বলো তো ওকে কিসের অভাবে রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করতে পারলো? মা যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা তো এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কাল নাগিনী বিদায় হয়েছে, ভালো হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর চিন্তা কেন করবে?
নেহা আর নাসরিন বেগমের কথা বলছিল এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলে, নেহাপু টিভিতে দেখো কি খবর দেখাচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সত্যি চমকে উঠল। খবরে বলছে সারা নামের একজন মেয়ে তার 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টার খারাপ কাজের জন্য পুলিশ ধরলো। ছি। রাগের পিছনে সারার জন্য নেহার মনে যে এই ভালোবাসাটা ছিল সেটা এক নিমেষে শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যি খবরে দেখানো মেয়েটা নেহা ভাবি সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হাঁটছিল। খুব কষ্ট করে হাঁটছে। দেহ দুর্বল হওয়ার কারণে তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরও 2জন মানুষের উপস্থিতি টের পেল। ওই লোকগুলো ওই গাড়ির ভিতরে ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলো কেন জানি ওর একটু ভালো লাগছে না। কথার ভিতর অন্য একটা ভাব প্রকাশ আছে, সেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবারও বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরে সরে যাচ্ছ? সারা লোকগুলি মতলব ভালোভাবে বুঝে গেছে। কিছু না ভেবে পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ে পেরে ওঠে না। তাদের হাত ধরে পড়ে চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে লাগলো লোকটা। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক খ্যাক খ্যাক করে হেসে বলল, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে হাহা। সারার বুক কেঁপে উঠল। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনী গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকো, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো মনে হচ্ছে ক্লাস 9-এর মেয়ে। তা পেটের বাবুটা বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসা সারা দেহ ঘিন ঘিন ভাসিয়ে লাগিয়ে দিচ্ছে। সারা মানুষের ভাষা কোনোদিন ভালো হতে পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারা। সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস? বাইরে আলো আর কোনোদিন দেখতে পাবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি লোকগুলোর পাশে কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গেল। হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিক মতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভিতর একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারা নিজেই কথায় হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহ কোথায়? সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে, নাকি আরও বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারা চুলের মুঠি ধরে বলে, এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, ওই লোকগুলো আমাকে তুলে এনেছে। এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথা শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে আসে। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ী পাকড়া হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথে ঘটনায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়া কাজ শুরু করে কিছু না জেনেই মুখের কথা প্রচার করে, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কর কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়ার একটা প্রচারণা দেখেছিল, যেখানে না দোষ আছে সাংবাদিকের, না সারার, আর নাইবা পুলিশদের। এই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়ল। সবাই জেলের ভিতরে ঢোকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহেনা সামনে বসে আছে। সারা, পুলিশের পথ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ভুল হলে মাফ করবেন। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সব বলবা, আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটে সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই। আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহেনা লকআপের ভিতরে গিয়ে ওই 3জনকে ভয় দেখানোয় যে সত্য কথা না বললে ক্রস ফায়ার দিবে। মৃত্যুর ভয় সবাই পায়, তারাও
পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটিকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহনা, যে মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা। আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না। আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই করছেন। তাছাড়া লোকগুলো ওই সময় যেভাবে কথাগুলো বলেছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যে বানোয়ার কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে। আর একটু লাগলোই এই কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্য হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবেন। আমি কি করে তাকে মেরে ফেলি? যে এই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? থানাতে সারা এবং মিসেস রেহেনা কথোপকথন। আমার বাবা মা কে এসবের কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে নিজেকে অনাথ হিসেবে জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনে ২০-২১ বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে, নাম শিহাব, আমার উপর কুনজর পড়ে। সে আমাকে আমার বাবা মার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি কয়েকবার পুলিশে কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি। কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমায় কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু সারাপু, তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আছে। মেয়েটার বয়স ৮-৯। তার গাল একটু টেনেই দিয়ে আদর করলে বললাম, আমার আবার কিসের বিপদ? সারাপু, তুমি জানো, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। ওই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটা খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছরের ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আর সেই জায়গায় আমার থাকবে না? নিষ্ঠুর দুনিয়ার সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি? আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট্ট মেয়েটাকে এই বিষয়টি বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল। কিছু মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটা বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিস কাজ করলো, আর সেটা হলো বাঁচতে হবে। তখন নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি যেখান থেকে পালিয়ে আসি সেই জায়গায় আমি ২০-২১ বছর ধরে থেকে এসেছি, সেই জায়গার আমার ক্ষতি করতে চেয়েছিল। আর মাত্র ২ বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে? গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। ক্ষুধার তাড়নায় এক পা ফেলনা তোকে তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে? টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছে? হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাই। যখন চোখ খুলি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনার খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটা আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু আমি এতিমখানার যে ঠিকানা, একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপর খুব মায়া হওয়ায় কারণে আমাকে ফেলে যায়নি। তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গা না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি। বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হায়, হতভাগী সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই। শুধু স্বপ্নেই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের ২ মাস পর আমান বাইরের দেশে যাবার তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল ৫ বছরে বিদেশ থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টকর। তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের। তার বুকে মাথা রেখে রাত কাটানো কতটা কষ্টের। ২ মাস পর আমানের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা-বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়।
কেউ ওর পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছর জেল হয়। একজন পুলিশ সাহায্যে বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেটে কল দেওয়াতে মা বাবা বা নেহা ওকে বুঝতে পারতো না বিদেশে আছে নাকি দেশের জেলে আছে। আর আমি অভিনয় করে যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদে একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়। কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোভাবে বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে সে রাতে যাবে আমার ঘরে চলে আসবে। মা বাবা আর বোন ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসবে। আমি জেলে আসি ওরা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতে বাড়িতে আসে আমান। প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে আর তার ভালোবাসাটাকে সাড়া দেওয়ার ফলে আমার এই সন্তান গর্ভে আসে। ভোরে আমান চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথা প্রায় 4-5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু বাড়তে থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে শর্ট সার্কিটে আমানকে সেই জেলেই থাকবো। সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও 5 জন কয়েদি ছিল, তারা সবাই পুড়ে গেছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়। মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকম রেখেই মাট আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সব কিছু ও স্ত্রী মিসেস রেহেনাকে বলে, তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্য হজম করার মতো দেহের অবস্থা নাই। যদি বলি তাহলে তিনি মারা যাবেন। আমি কি করে তাকে মেরে ফেলি? যে এই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেই? তবুও তোমার সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্ক টাইটেল লাগিয়ে কী লাভ? আমি পারিনি। একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতে পারবো না যে আমান এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাকবো। রেহেনা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটার কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়ে বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার গায়ে নামের পাশে কলঙ্কিনী তকমা লেগে গেছে। এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার একটা নামে খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারও ঠিক তেমনি। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার হলো না। সেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেই দিন সে ফোনে কার সাথে কথা বলেছিল? সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারা বিশেষ রেহেনার কথাটা শুনে ভাবুক হয়ে গেল। উনি তো ঠিকই বললেন। তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও হতে পারে যে আমার যে পুলিশে ফোন ব্যবহার করতে সেই পুলিশটাই কণ্ঠ বদলে মায়ের সাথে কথা বলেছে। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমানের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তে সে সন্তানের জায়গা পূরণ করে দিতে চাচ্ছে। মিসেস রেহেনা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলে, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সব কিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিন জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটে আগুনে মারা যায়নি। সব কিছু তার প্ল্যান হতে পারে। মিসেস রেহেনার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, এই দুনিয়ায় মানুষ নিজের মৃত্যু নিয়ে নাটক করার মতো তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল রাখবে? যদি বেঁচে থাকে এতে তো তার লাভ। মিসেস রেহনা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমার চোখের সামনে যা দেখি তার অনেক কিছু সত্যি নয়। আবার যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিসটা কিভাবে সত্যি বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না ছাড়া, যার সন্দেহ হলো তাই বললাম। যাক, ওসব কথা এখন আমার সাথে চলো। সারার মুখের দিকে তাকিয়ে রইল। যাবে মানে কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহেনা বুঝতে পারল, তাই বলল, আমার বাড়ি যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজব্যান্ড সেও দেশের বাইরে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক চলো এখন। সারার একটা আশ্রয় খুব দরকার ছিল।
তাই সে না করতে পারল না। এমনিতে প্রেগনেন্সির 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহনা বাড়ির সারা একটা রুম দেখিয়ে দিয়ে বলে, দেখো, ওই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্য তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেও না। যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবে, তুমি যদি কোনো নড়েবড়ে ঘরে চালা হও, তো তোমার গর্ভের সন্তান কিন্তু সেই ঘরে একটা মজবুত খুঁটি হবে একদিন। নিজের খেয়াল রাখো। আমি সন্ধ্যায় ফিরবো। এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে লাগলে, কলঙ্কর নাম শুনে কষ্ট লাগে না, শুধু তোর জন্য। আমি তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটাই রাখেনি। এমন সময় মিসেস রেহেনা ঘর থেকে কিছু পড়ার শব্দে সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ করে চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহেনা রুমের দিকে গেল। রুমের ভিতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পেল সারা। প্রথমে ভাবল তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহেনার ঘর থেকে শুনতে পেল। দরজা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহেনা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনার কালার করতে যাব। কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল। আমার কিছু করার ছিল না। ওপাশ থেকে, মিসেস রেহনা, আমি তো জানি সারা তোমার স্ত্রী। তাহলে কেন তাকে আমি বদনামের ভাগিদার হতে দিব? তুমি অযথা রাগ করছো আমান। সে আমার মেয়ে বয়সী। ওপাশ থেকে, মিসেস রেহনা, তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি। দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভিতরে সে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটোই হচ্ছে। প্রিয়তম বেঁচে আছে এটা জেনে খুশি। বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি। কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্ট হয়, তাহলে তো মা কিংবা আমাকে কথাটা সে জানাতে পারত। তাৎক্ষণিক মনে পড়ে গেল, আমান তো বেশি লেখাপড়া করেনি। তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধ করছে। মিসেস রেহেনা এসে সারার পাশে বসতে সারা একটু নড়েচড়ে উঠল। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে। কেন কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সব কিছু স্বাভাবিক। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে। মিসেস রেহেনা তাকে আর ডাকে না। বাইরে থেকে দরজা আটকে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটা লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। 2 দিন আগে জেনেছে লোকটা দুনিয়াতে নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেছে, এসব কি কিছু সে জানে না। বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অঝরে ধারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করছো? আমাকে জানাওনি কেন? আমার তো ইচ্ছে হয় আমাদের বাবুটাকে পেটের ভিতর থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশুনো করবে, পেটে দিয়ে বাবুর সাথে কথা বলবে। কিন্তু না, তুমি তোমার মতো করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময় পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহেনা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সাড়া নেই। কর্মচারীদের জিজ্ঞাসা করতে বলে সকাল থেকে তিনি এখনো ঘর থেকে বের হয়নি। মিসেস রেহেনা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভিতরে একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে একটা চাবি এনে সারার ঘরের দরজা খোলে। কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা থেকে ব্যালকনি কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কারে আসে। মিসেস রেহেনা ভাবে সারা হয়তো গোসল করছে। তাই কিছুক্ষণ অপেক্ষা করে 20 মিনিট, 10 মিনিট, এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটি যাওয়ার
টাইম হয়ে গেছে, এখন বের হতে হবে। তাই মিসেস রেহেনা বাথরুমের দরজায় নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ নেই, পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভিতর খচখচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দিবে? একজন কর্মচারীকে দেখে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে, যার শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহেনা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করলে। সারার গায়ে হাত দিয়ে আটকে উঠে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, দেহে যেন কোনো রকমে প্রাণ পাখিটা আছে, একটু এদিক ওদিক হলে উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হাসপাতালে রওনা দিয়ে দেয় মিসেস রেহেনা। সারা চোখ খুলতে দেখতে সামনে আমানকে দেখতে পায়। স্যালাইন সুচ বাম হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে ধরে। আমান দুই হাতের আঁচলায় সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দিব না। সারা বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতে কিছু হলে সারার জ্ঞান ফিরছে, তার উপর আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না, সব মিলিয়ে সারার নাজেহাল অবস্থা। আমান সারাকে শুইয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়ে আবারও সারার পাশে বসে পড়ল। সারা, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দিব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে? আমার হাত দিয়ে সারার মুখ চেপে ধরে, এই জীবনে তুমি শুধু তোমার জন্যই সব সারা, তুমি না থাকলে আমার কিছুই না। খবরদার মরে যাওয়ার কথা বলবে না, আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমানের কথা শুনে সারা ফুঁপিয়ে ওঠে। আমার বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই হাজারবার সরি বলে। সারা, তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা, তার কাছেও চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? আমান, সারা তুমি হাইপার হও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ থাকবে না। সেই দিন হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছা ছিল না আমানের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই এসব এত কিছু তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল। আমান তিনজন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই তিনজন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে। আমার নিজেই তাহলে এসব করছে, এটা করে ওর কি লাভ? কি হচ্ছে আমার সাথে এসব? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো? আমার এসব করার পিছনে রহস্য আমার জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা, একটু ভয় ভয় করছে তার। ভয় করার কথা, কারণ আমান একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথেও সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভিতরে আটকে গেছে, যার ভিতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করলো। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখছো তাই ভয় পাচ্ছ? সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে। মনে পড়তে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ? ভালো খারাপ দুইটার মাঝখানে ঝুলে আছো। আমি তো তোমাকে চিনতেই পারছি না। আমান সারা চুপ থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারার ভাবনা থেকে বের হয়ে শুধু একটাই কথা বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এক একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভিতর কোনো প্রশান্তি নেই। বারবার উসপিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনো দিন ছিল না, কোনো দিন আসবে না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়ি পৌঁছায় প্রায় রাত 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে। আমানকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার দিয়ে করে আমানকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই এখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পিছনে থেকে। সারা মাথা নিচু করে দাঁড়িয়েছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া, তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ না হতেই আমার নেহার গালে একটা চড় কষিয়ে দিল। যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়ে এই সমাজ তার গায়ে কলঙ্কিনী ছিটে ফোটা নেই, কিভাবে সহ্য করব আমি? তুই বল।
আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি। তাহলে কিভাবে? আমি কোনোদিন দেশের বাড়ি জানি? সরকার একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়। তাই বিদেশে যাওয়ার নাটককে জেলে যাওয়ার নাটক সব করেছি। মরে যাওয়ারও নাটক করেছিলাম। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেবো। কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি। তাই সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া, মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলো। আমি তো আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে। সবাই লুকায়। সেই দিন থেকে আমার পেটে ওর বাচ্চা। কয়দিন টিভিতে দেখালো বৈদ্যুতিক শক সার্কিটে আগুন রেখে একটা কয়েদি মারা গেছেন। আর সেদিন আমাকে জানানো হয় আমান মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। তাই আমার সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে তারপর পুলিশ ওকে বাঁচায়। যার সব কিছুই ছিল সাজানো, যাতে সারা একটু ভয় দেখানো যায়। কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহেনাকে ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল কিছু হয়ে যায়। কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয় যে সেদিনে ঘটে যাওয়া সব ঘটনা কথা নিহাকে বলে আমান। নিহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে খপ করে পা ঝরিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো জানি না, কিন্তু নির্লজ্জের মতো বলছি, আমাকে মাফ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি। আমি তোমার কথায় বিশ্বাস করিনি। সারা নেহাকে উঁচিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নিহা। আমার জায়গায় আমি হলে এমনই করতাম। কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো। খবর না দিয়ে চলে আসলো এই ভেবে। সারার দিকে চোখ পড়তে তেড়ে গেল ওর সামনে। নিহা মায়ের এসব আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কিনী তুই কোথায় পেলি আমন? নিহা, মা দয়া করে চুপ করো। আমার কথাগুলো শোনো। নিহা একে একে মাকে সব কথা জানালো। নাসরিন বেগম আমার সামনে গিয়ে ঠাটিয়ে একটা চর দিয়ে বলল, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না বলেছি, ছি! ঘৃণা আমার গা জ্বলে যাচ্ছে। মন বলছে মরে যাই। সারা মায়ের হাতটা ধরে, মা, সব কিছু ভুলে যান। আপনাদের কাছে চলে এসেছি, আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই। আমার সারা, আমান, নিহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমানের দিনগুলো ভালোই কাটছে। সারাদিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারার একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। আমার আর সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ের। আমানের আ আর সারার রা। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরে যাওয়ার সময় মেয়ে ও মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলে, একটু বাইরে যাচ্ছি, বিকালে ফিরবো। আচ্ছা, নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ। আমার বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না, বলে তাড়াতাড়ি ফিরে এসো। এখন এসব ভাবার টাইম নেই আমান, তাই বাড়ি থেকে বের হয়ে যায়। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবারও শুরু হবে মা। তুই কি আমার মতো থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারলো না। খিলখিল করে হাসতে থাকে। বিকেলে মানাবাড়ি এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। নেহার হাতে একটা কাগজ। সারা বাড়ির কোথাও নেই। আমার নেহাকে জিজ্ঞাসা করে, সারা কোথায়? নিহা আহমেদের হাতে কাগজটা দিয়ে দেয়। প্রিয় আমান, আদৌ প্রিয় আছে কিনা আল্লাহই ভালো জানে। ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোরা কারবারকারী লোক। তার সাথে মিসেস রেহনাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে। সেগুলো আমি কমিশনের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি কিভাবে জানলাম? তুমি বাড়ি আসার পর থেকে একটা ঘর তো তালা বন্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরের তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে খেয়েছিলে। সেদিন কিছু বক্স দেখতে পাই। সেগুলো খুলে দেখি, তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোন পাই, তাকে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনে বোঝাই যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু। আর মিসেস রেহেনা তোমায় সাহায্য করে, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি এতক্ষণে পেয়েছো, ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের উপর। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আবারও ইতি কলঙ্কিনী।
বাসের সিটে বসে সারা মেয়েটাকে কোলে ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তাই তুই থাকবি তো আমার সাথে। মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের আঙ্গুলের একটা আঙ্গুল ধরে পিট পিট করে তাকাচ্ছে আর মুচকে হাসছে। মায়ের দিকে তাকিয়ে যেন বলছে, মা, আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনো দিন। সমাপ্ত। কলঙ্কিনী। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।